হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা যখন স্কুটিটা দেখতে পারে অবাক হয়ে যায়, তখনই স্বস্তিক এসে জানায় এটা তোমার জন্য গিফট। আর গীতার চোখ দিয়ে জল পড়ে, বলে এগুলো মুক্ত, তোমার যখনই কাঁদতে ইচ্ছে করবে আমার কাঁধে মাথা রেখে কাঁদবে। দেখো গীতা, আজ থেকে আমি প্রমিস করছি তোমার জীবনে যা যা কিছু হারিয়ে যাবে সবটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে সবসময় আছি। আর এই বস্তির সকলের সামনে আমি বলতে চাই, তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য, যে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। তুমি আমার মনের মতো, অন্য কারো মনের মতো হওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। আমি তোমার 2 হাত ধরে প্রমিস করছি যে আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। আর তুমি এখন ঘরে যাও, অনেকটা রাত হয়ে গেছে, এরকম করে বাইরে থাকার প্রয়োজন নেই। স্বস্তিক অনেক কিছু বুঝিয়ে গীতাকে চলে যায়। গীতা স্কুটিটা পেয়ে কী যে খুশি হয়েছে, তার চোখ দিয়ে জল পড়ে আর স্কুটিটা হাসতে শুরু করে। ঘরে গিয়ে দেখতে পারে তার বাবা ওরকম করেই বসে আছে। তখনই গীতার মনে পড়ে যে বারবার করে তার বাবা গলায় বকলেসের মতো ওই বেলটা কে পরিয়েছিল, কেউ বস্তিবাসী কথা বলছে না, এমনকি পদ্ম নিজেও কোনো বয়ান দিচ্ছে না। আর তারপরে গিনি এসে যেভাবে গহনাগুলো কেড়ে নিয়ে চলে গেল, আর বাবার এই অবস্থা, মেয়ে হিসাবে এতটুকু সাহায্য করা তো দূরের কথা, পরিস্থিতি আরও জটিল করে দিয়ে গেল। কি করে পারলো? আর বাবার কোনো ক্ষতি হয়ে গেলে তার দায়ও গীতাকে নিতে হবে, সেগুলো জানিয়েছে এই কেস থেকে সরে যেতে। তাই গীতার খুব কষ্ট হয়, কি করবে না করবে ভেবে উঠতে পারছে না। এদিকে পঙ্কজ তার এলাকায় যারা খারাপ কাজ করে বেড়াতো সেই গুন্ডাদের ধরে এনে উত্তম মধ্যম দিয়ে জেলে পুরে দেয়। তখনই গীতা ফোন করে, ফোনটা দেখে বলে, কী ব্যাপার গীতা ম্যাডাম, বলুন আপনি। এখনও কি মেহেক আপনার বাড়িতে আছে, নাকি ওকে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে দিয়ে এসেছেন? বড়বাবু, আপনি এরকম কেন গলা সুর করে কথা বলছেন? আমি তো বুঝতে পারছি না। কেন? মেহেককে তো এতক্ষণে আপনার ফিরিয়ে দেওয়া উচিত। আমি এমনিতেই আপনাকে অগ্নিকন্যা বলতাম। আপনি আছেন বলেই পদ্ম মেহেকের হাত ধরে আছেন, ওদের সুরক্ষা দিচ্ছেন, কিন্তু আপনি না থাকলে আপনার মতো কোনো গীতা এলএলবি আর তৈরি হবে না। আপনি সেটাই চাইছেন, তাই না? বড়বাবু, আপনি আমাকে ভুল বুঝছেন। দেখুন, আপনি আমাকে আর ফোন করবেন না। আমি কোনো বিষয়ে আর ইনভলভ থাকতে চাই না। আপনার ফোন আমি কিন্তু আর রিসিভ করব না। বড়বাবু শুনুন আমার কথাটা, বলুন কি বলবেন। দেখুন, আমি একটা এফআইআর করতে চাই। আমার বাবার গলায় কে বেল পরিয়ে বকলেসের মতো পুরো বস্তির সামনে অপমান করেছে আমি জানতে চাই। আপনি একটু খোঁজখবর নিন না বড়বাবু। আপনি ভাবতে পারছেন আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি? আমার বাবা একটা টু শব্দ করছে না, সে মানসিকভাবে বিধ্বস্ত। সাইকিয়াট্রিস্ট দেখাতে বলা হয়েছে, এমনকি অনেক টেস্ট দেওয়া হয়েছে। সেই টেস্টগুলো করার মতো অত টাকা আমার কাছে নেই, আমি কারো কাছে হাতও পাততে পারবো না। আপনি তো আমাকে চেনেন বড়বাবু, আমি কি করব জানি না। আমি আমার দিদিকে সবটা বলেছি, দিদি সব জেনেও এখানে এসেছিল, কোনো সাহায্য করেনি। পটের বিবি সেজে এসে অগ্নিজিৎ মুখার্জির বড় বৌমার দাবি নিয়ে আমার কাছ থেকে গহনাগাটি যা ছিল আরও বরঞ্চ সব নিয়ে গেছে। বলেছে আমার বাবার কোনো ক্ষতি হলে তার দায় আমাকে নিতে হবে। আমার বাবার শেষ কাজও আমাকে করতে দেবে না। কোনোভাবেই আমাকে আমার বাবাকে রক্ষা করতে হবে। আমি কি করব বলুন আপনি? আমি বুঝে উঠতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। গীতার কথা শুনে পঙ্কজেরও চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু কোনোভাবে বুঝতে দেয় না। এরপরেই ঢালি চলে আসে, বলে, কিছু খোঁজখবর পেলে? না, তবে সেদিন ওখানে ও কিরণ কান্তি, এমনকি কৃপান, তার ভাড়া করা গুন্ডারা গিয়েছিল গাড়ি ভর্তি করে বস্তির ওখানে। এটা সকলে জানে, কিন্তু কেউ মুখ খুলছে না। তাহলে কি করে হবে? ম্যাডাম, আমি খবর পেয়ে গেছি। কি? আমি যা সন্দেহ করছি তাই? কিরণ কান্তি, কৃপান বা ওই যে রয়েছে, ওরা সবাই মিলেই এগুলো করেছে, তাই না? হ্যাঁ, ওরা আপনাদের বস্তিতে গিয়েছিল, কিন্তু বড়বাবু কেউ তো মুখ খুলছে না, আমি আপনাকে কোনো সাক্ষ্য দিতে পারছি না। তাহলে কি করে কি হবে বলুন তো? তবে হ্যাঁ, আমার বাবা যে এই সব কিছুর মূলে যে সাক্ষী দিতে পারবে, তার সঙ্গে একটু কথা বলুন, দেখুন সে যদি কিছু বলতে পারে। বাবা, থানার বড়বাবু ফোনে আছে, তুমি বলো না কি হয়েছে তোমার সঙ্গে, কেন হয়েছে বলো। আমাকে কে মারবে? আমি তো অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি। আমাকে যদি কেউ মারে তাহলে আমি চার্জশিট ফ্লেম করে তাকে আমি কোর্টে টেনে নিয়ে যাব, ইওর অনার ইওর অনার বলে চিৎকার করব। আর অগ্নিজিৎ মুখার্জি যে অন্যায় করেছে সেটাও আমি বলবো। দেখুন, আমি থানার বড়বাবু পঙ্কজ খাসনবিজ বলছি, আপনি বলুন না আপনার সঙ্গে কে এই অন্যায়টা করেছে, কে আপনাকে এতটা কষ্ট দিয়েছে, অপমান অপদস্থ করেছে? কেউ দেয়নি তো, কেউ কিচ্ছু করেনি আমাকে। আমি বললাম তো, গীতা এলএলবি আমার মেয়ে, আমি সেটা ভুলে যাইনি। ও আমাকে ন্যায় বিচার ঠিক পাইয়ে দেবে। দেখলেন বড়বাবু,
আমার বাবা কেমন জানি হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করব। সকলে বলছে, গীতা, অন্যের মেয়েকে বাঁচানো বাদ দিয়ে নিজের বাপের প্রতি তোর কর্তব্য আছে, তার প্রতি দায়িত্ব পালন কর। মেহেককে ছেড়ে দে, ওর কেসটা ছেড়ে দে, তাহলে এই সমস্যাগুলো আর হবে না। কিন্তু আমার দিদি, যাকে জন্ম দিল আমার বাবা, এত কষ্ট করে নিজের মুখের খাবার সন্তানকে খাইয়ে বড় করলো, সেই দিদি কিনা বাবার এত বড় বিপদে পাশে থাকলো না। তাকে এক ফোঁটা সাহায্য তো দূরের কথা, আরও বেশি করে বিপদে ঠেলে দিয়ে গেল। কেন? বড়লোক শ্বশুর মশাইয়ের মন জয় করে থাকতে হবে। বুঝেছেন আপনি? কি বলছেন কি? হ্যাঁ, এগুলোর যন্ত্রণা নিয়ে বুকের মধ্যে আমি যে কি পরিস্থিতিতে যাচ্ছি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি কি করব? আর বস্তির কেউ মুখ খুলছে না, এমন ভয় দেখিয়ে গেছে। এমন কি পদ্মও কোনো কথা বলছে না। ও সামনে ছিল বাবার সঙ্গে যখন এই অন্যায়গুলো হয়েছে, আমি কোর্ট থেকে এসে দেখেছি তখন। কিন্তু কেউ কোনো কথা বলছে না বড়বাবু। আমি কোনো সাক্ষী আপনাকে জোগাড় করে দিতে পারলাম না। আমার বাবার ন্যায় বিচার কি আমি পাবো না কখনো? পঙ্কজ খাসনবিশ খুব কষ্ট পায় আর বলে, দেখুন, আমি চেষ্টা তো করছি, কেউ কোনো মুখ সত্যিই খুলছে না। এখন কি করব সেটাই ভাবার পালা। গীতা কান্না করছে। তখনই হঠাৎ পদ্ম বলে, উকিল দিদিমণি, এই খাবারগুলো কোথায় পেলি? বাইরে কাঙালি ভোজ হচ্ছিল, সেখান থেকে নিয়ে এসেছি। পদ্ম, কাকুবাবু কিচ্ছু খায়নি, ওনাকে অন্ততপক্ষে খাইয়ে দাও। আমাদের বাড়িতে চাল বাড়ন্ত, সবজি বাড়ন্ত কোনো কিছু নেই। কিভাবে কি করব কোনো কিছুই জানি না, তাই কাকাবাবু অসুস্থ, তাকে তো খাইয়ে দিতে হবে। গীতা নিজে হাতে তার বাবাকে খাইয়ে দেয়। আর পদ্মার আড়াল থেকে মেহেক সেটা দেখে কষ্ট পায়, ভাবে যে না, যেভাবেই হোক আমি অগ্নিজিৎ মুখার্জির বাড়ি ফিরে যাব। এখানে আর গীতা বৌদির ওপর ঝামেলা বাড়াবো না আমি। প্রয়োজন হলে আমি কৃপানকে বিয়ে করব। সমস্ত ঝামেলা চুকে বুকে যাবে। কোনোভাবেই আমি আর কারো জীবনে বোঝা হতে চাই না। এগুলো বলে মেহেক চলে যায়। আর পরের দিন যখন কোর্টে যায় গীতা, তখনই জুনিয়র সমস্ত উকিলরা হাসাহাসি করছে। বলছে, কিরে গীতা, কোর্টে আসতে ভয় করছিল নাকি? অগ্নিজিৎ মুখার্জি, সে চলমান ইনস্টিটিউট, তার সামনাসামনি দাঁড়াতে হবে বলেই? কিরে গীতা, কথা বলছিস না কেন? চোখ মুখের এই অবস্থা কেন? গীতা নিজেকে গুটিয়ে নেয় কোট পরা অবস্থায়ও। তখনই সবাই বলে, ওকে উত্তপ্ত করার মানেটা কি? গীতা, তুমি যাও, নিজের কাজ করো। ও কোথায় কাজ পাবে? ওকে তো কেউ কোনো কাজ দেবে না। আর কাজ পাবে নাকি? গীতা গিয়ে দেখতে পারে তার বসার চেয়ার টেবিল, এমনকি টাইপ মেশিন, কোনো কিছুই নেই। তখনই অগ্নিজিৎ মুখার্জি ভজন চলে আসে। বলে, সেগুলো নেই, বিক্রি করে দিয়েছি তো আমি। কি ভেবেছিস গীতা? তোর এই সব কিছু বিক্রি করে নিয়েছি। তুই তো জানিস এই কোর্টের মধ্যে অগ্নিজিৎ মুখার্জির কথাই শেষ কথা। আজ থেকে এই কোর্টে কেউ গীতা এলএলবির নাম নেবে না। তোর জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। আপনি কেন আমার পেশার পেছনে উঠে পড়ে লেগেছেন বলুন তো? তুমি যদি এতই নিজেকে ভালোবাসো তাহলে এই কেসটা থেকে সরে যাও। কোনোভাবেই মেহেককে দিয়ে কোনো কেস তুমি করাতে পারবে না। এইসব ঝুট ঝামেলা থেকে তুমি বেরিয়ে এসো, তাহলেই তুমি তোমার সব কিছু ফেরত পাবে, তা না হলে নয়। আপনি এরকম করতে পারছেন? এই গীতা, তোর শিক্ষা এখনো হয়নি? সব কিছু বিক্রি করেছি, এবার দেখ না কি করি। তখনই ভজনের শার্টের কলার ধরে ফেলে গীতা। ভজন অবাক হয়ে যায় যে গীতার মনের জোর এখনো আছে। তার বাবার সঙ্গে এত কিছু করার পরেও গীতা এতটুকু দমে নেই। তখনই সেখানে কৃপান চলে আসে আর বলে, গীতার কাছে তো টাকা নেই, ও চলবে কি করে, খাবে কি করে, পেট চালাতেও তো টাকা পয়সার প্রয়োজন। তাই একটা বাটি এনে গীতাকে প্রথম টাকা কৃপানি দেয়। কোর্টের ভেতরে অপমান করতে শুরু করে, ভিক্ষার বাটি হাতে ধরিয়ে গীতাকে নানাভাবে অপমান অপদস্থ করে। অগ্নিজিৎ মুখার্জির মুখ দিয়ে একটা কথাও বের হয় না। গীতার চোখ দিয়ে জল পড়ছে। গীতা এত অপমানের পরেও নিজের বাবাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারছে না। এমনকি পদ্ম মেহেকের হাতও তাকে ছেড়ে দিতে হবে। আদৌ কি গীতা এত কিছু ঝামেলার মাঝখানে সব কিছু ঠিকঠাক করে নিজের দায়িত্ব পালন করতে পারবে? স্বস্তিক অনেক সাহস যোগাচ্ছে, কিন্তু কোনোভাবেই গীতা যে পেরে উঠছে না। আজকে যেভাবে কৃপান গীতা এলএলবিকে অপমান করেছে, কিন্তু গীতার মুখ দিয়ে একটা কথাও বেরোয়নি। এতে করে কৃপান বুঝতে পেরেছে যে গীতা কতটা দুর্বল, ভেতর ভেতর কতটা ভেঙে পড়েছে। গীতার বাবার ট্রিটমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন, সেগুলোর জন্য গীতার কেস পাওয়াটা দরকার। অথচ এখানে কোনো কেস পাওয়ার মতো চেয়ার টেবিলই অগ্নিজিৎ মুখার্জি রাখেনি। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মেহেক অগ্নিজিতের বাড়িতে ফেরার সিদ্ধান্ত নিল গীতার বাবার অবস্থার নিজেকে দোষারোপ করে। আজকে মেহেক এই বস্তিতে গীতার কাছে আসছে, এমনকি গীতা কেসটা লড়ছে বলে আজকে গীতার বাবার সঙ্গে এত বড় অন্যায় হয়ে গেল। গীতার বাবা বারবার বলছে, বকলেসের মতো আমাকে কুকুর ডাক দিয়েছে, আমাকে কুকুর বানিয়েছে। কে করলো এগুলো? তার সবটা মনে পড়ছে, কিন্তু নাম মুখে আনতে পারছে না। এতটাই ভয় পেয়েছে, এতটাই কষ্ট পেয়েছে, মানুষের সামনে অপমান অপদস্থগুলো কোনোভাবেই ভুলে যেতে পারছে না। গীতার বাবাকে অপমান করে চুপ থাকেনি কৃপান।
এখন আবার কোর্টের ভেতরে গীতাকে অপমান করছে সকলের সামনে, যাতে গীতা আর কখনো এখানে মুখ তুলে দাঁড়াতে না পারে, মুখ তুলে কখনো কোর্টের ভেতরে কথা বলতে না পারে। যে গীতা এলএলবির কোর্টের ভেতরে মুখ চলে আর কোর্টের ভেতরে হাত, সে আজকে মুখ বন্ধ। কোনোভাবেই তার চোখ দিয়ে জল পড়ছে, কি করবে ভেবে উঠতে পারছে না। তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জি এতটা ঝামেলা, এতটা ষড়যন্ত্র করছে। এতদিন বলতো গীতা নাকি তার নিজের মেয়ে, অথচ পরের বাড়ির মেয়েকে আজ পর্যন্ত আপন করতে পারেনি, সেটা কাজে কর্মে বারবার প্রমাণ করে দিচ্ছে। গীতা কি এরপরে উঠে দাঁড়াতে পারবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।